সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আপনাদের সঙ্গে আছি। প্রিয় দর্শক, খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা তারা জুলাই থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিক আলোচনার কথা ভাবছে। খসড়া রোডম্যাপে 7টি বিষয়কে তারা গুরুত্ব দিয়েছে। আগামী 15 দিনের মধ্যে এটি চূড়ান্ত করবে বলে আশা প্রকাশ করেছে। ইভিএম এর যে আলোচনা এর মধ্যে শুরু হয়েছিল, সেই চিন্তা আপাতত এই রোডম্যাপে, খসড়া রোডম্যাপে বলা নেই। তারা বলছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবে। ইতিমধ্যে আওয়ামী লীগ প্রাথমিকভাবে স্বাগত জানিয়েছে খসড়া রোডম্যাপকে। বিএনপি সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। তারা বলেছে যে সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে, কমিশনের সব সংলাপে তারা যাবে। তবে দলীয় সরকার থাকলে লেভেল প্লেইং ফিল্ড যে থাকবে না, সেই কথা তারা বারবারই বলছে। এ নিয়ে আলোচনার জন্য 3 জন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছে স্টুডিওতে। শুরুতে পরিচিত হয়ে রয়েছেন যারা মোয়াজ্জেম হোসেন আলাল, যুগ্ম মহাসচিব বিএনপি, স্বাগত আপনাকে। রয়েছেন যারা মাহমুদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, স্বাগত আপনাকে। রয়েছেন জনাব ডক্টর নাজমুল হাসান কালিমুল্লাহ, চেয়ারম্যান, জানিবাব, স্বাগত আপনাকে। আপনার মাধ্যমে শুরু করতে চাই। ইলেকশন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন সব আলোচনা চলছে এবং তার কার্যক্রম শুরু হয়ে গেল এই কর্মপরিকল্পনার মধ্য দিয়ে। একটা খসড়া কর্মপরিকল্পনা দিয়েছে, বেশ কিছু পয়েন্ট আছে এবং চূড়ান্ত হবে আলোচনার মাধ্যমে। নির্বাচন কমিশন নিজেও বলছে যে নির্বাচনে যাতে পেশি শক্তির ব্যবহার না থাকে এবং সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড হয়, সেরকমই খসড়া কর্মপরিকল্পনার প্রথম কয়েকটা যে তারা চিন্তাভাবনার কথা উল্লেখ করেছে, গুরুত্ব দিয়েছে, সেখানে এই কথাটাও আছে। সেটা আপনাদের চিন্তার সঙ্গে মিলে কিনা? আপনাকে ধন্যবাদ। নির্বাচন কমিশন যে খসড়া রোডম্যাপ ইতিমধ্যে ঘোষণা করেছে, সেখানে বাহ্যত যেটা দৃষ্টিগোচর হচ্ছে অত্যন্ত পরিচ্ছন্ন, সাদামাটা এবং খোলামেলা একটা পরিকল্পনা চিন্তা তাদের। কিন্তু এইখানে 15 দিনের মধ্যে বাস্তবায়ন করার কথাটি যে তারা বলছেন, সেই জায়গাটায় আমার মনে হয় বাস্তব ক্ষেত্রে এটা সম্ভব হবে কিনা এটা নিয়ে চিন্তা করার অনেক বিষয় রয়ে গেছে। কারণ এই 15 দিনের মধ্যে এটা সম্পন্ন করার মধ্যে আপনি দেখবেন ওই দফাগুলোর মধ্যে একটি দফা আছে যে নির্বাচন অনুষ্ঠানের সময় নির্বাচনে ভোট গ্রহণ করা, ফলাফল সংরক্ষণ করা এবং সেগুলোকে প্রকাশ করার জন্য তারা স্পেশালাইজ তৈরি করবেন ট্রেনিং এর মাধ্যমে। তো এটা তো 15 দিনের মধ্যে সম্ভব না। এটা ধারাবাহিক প্রক্রিয়া। হ্যাঁ, ধারাবাহিক প্রক্রিয়া। এটা পরিকল্পনাটা তারা 15 দিনে চূড়ান্ত করবে, কার্যক্রম শুরু করবে, এটা পরবর্তীতে চলতে থাকবে। সেই কার্যক্রমে গিয়ে প্রথমে তারা হোঁচট খাবেন যদি একটা জায়গা থেকে তারা শিফট না করেন। সেটা হলো এর আগে যে ওই আপনার হুদা সাহেবের নেতৃত্বে যে কমিশন ছিল, তারা কিন্তু পর্যায়ক্রমে প্রয়োজনীয় লোকবল তৈরি করে গেছে নির্বাচন কমিশন সচিবালয়ের আওতায়। জেলা নির্বাচন অফিসার থেকে শুরু করে থানা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত। অর্থাৎ ডিসি সাহেবকে, এডিসি জেনারেল সাহেবকে কিংবা ইউনো সাহেবকে থানা রিটার্নিং অফিসার কিংবা জেলা রিটার্নিং অফিসার না করেও ওই নির্বাচন কমিশন সচিবালয়ের জনবল দিয়ে নির্বাচন অনুষ্ঠান করা যায়। ইতিমধ্যে 2-1টি করে কিন্তু তারা দেখিয়েছেন। সেই জায়গাটায় যদি পরিপূর্ণভাবে তারা তাদেরকে প্রশিক্ষিত করে লেভেল প্লেইং ফিল্ডের দীক্ষাটা তাদের মধ্যে ইনজেক্ট করে দিতে পারেন, যে এই দীক্ষায় দীক্ষিত হয়ে তোমরা নির্বাচনটা পরিচালনা করবা, তাহলে আমার মনে হয় এই যাদের যে রোডম্যাপ ঘোষিত হয়েছে, এই সদিচ্ছার প্রমাণগুলো ধীরে ধীরে মানে বাস্তবে দৃশ্যমান হবে। লেভেল প্লেইং ফিল্ডের দাবি কি আপনাদের আছে কিনা? ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ স্বাগত জানিয়েছে, আপনাদের জেনারেল সেক্রেটারি বলেছেন। আপনাদের মধ্য থেকে কোনো কনসার্ন আছে কিনা বা কোনো? লেভেল প্লেইং ফিল্ড মানেই তো সকল দলের অংশগ্রহণ, নির্বাচন এবং একই ধরনের সুযোগ সকল দল পাবে, সমতল অবস্থা। এটা তো সর্বজন স্বীকৃত। এই ক্ষেত্রে দাবি দেওয়ার তো কিছু নেই। ইলেকশন কমিশন লেভেল প্লেইং ফিল্ডটা ইকুয়াল রাখবে ফর অল, এটি তো আমরা চাই। সকলেই একইভাবে নির্বাচনে যাবে এবং নির্বাচন কমিশনের একটা সবচেয়ে উল্লেখযোগ্য দিক আমার কাছে কালকে রোডম্যাপে ধরা পড়েছে, যে তারা বলেছে যে রাজনৈতিক দলগুলোর আস্থাটার উপর তারা নির্ভরশীল। আরেকটা দিক হলো যারা স্টেক হোল্ডার, শুধু পলিটিক্যাল পার্টি না, এর মধ্যে গণমাধ্যম, নির্বাচন পর্যবেক্ষণ যারা করবে তারা, সিভিল সোসাইটি, সকলের সাথে তারা আলোচনা করবে এবং এই আলোচনাটা শুরু হবে জুলাই মাস থেকে, সম্ভবত নভেম্বর পর্যন্ত কন্টিনিউ করবে। বাট এর পরিকল্পনা বাস্তবত পরের ব্যাপার। এর মধ্যে স্টেক হোল্ডারগুলোর সাথে আলোচনা করে আস্থা বিশ্বাসের জায়গাটাকে তারা স্থাপন করতে চাচ্ছে। এই প্রথম জায়গাটায় তার লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল। আর দ্বিতীয়ত আমি একটা জিনিস এখানে আমার কাছে মনে হয়েছে যে আইনের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে তারা তাদের রোডম্যাপে আছে। ইলেকশন কমিশনকে আরও সক্ষমতা ফিরিয়ে আনা,
সক্ষমতা ফিরিয়ে আনতে হলে তো আইনে কিছু কিছু সংস্কার আনতে হবে, এই ধরনের প্রস্তাবনা তারা তার রোডম্যাপে তুলে ধরেছে। সেই ক্ষেত্রে আমরা যারা স্টেক হোল্ডার, আমরা যারা পলিটিক্যাল পার্টি, যারা নির্বাচনে অংশ নেব, তাদের দিক থেকে তো বেশি আমাদের এগিয়ে আসতে হবে যে আমাদের কি কি আইন আমরা চাই, কি কি আইন হলে আপনার সেখানে লেভেল প্লেইং ফিল্ডটা ইকুয়াল হতে পারে, এনশিওর হতে পারে। সেদিক থেকে আমরা অন্যান্য রাজনৈতিক দল তারা তাদের প্রস্তাবনা দিতে পারে। ডক্টর কলিমুল্লাহ, কি সংকেত দিল নির্বাচন কমিশন? নির্বাচন কমিশন তাদের যে প্রস্তুতিটা, হোমওয়ার্ক, কি প্রক্রিয়া কোনভাবে করছেন এবং ভিশনটা কি, চিন্তাটা কি, সেটা আসলে আনফোল্ড করেছেন। যাদের সংশ্লিষ্টতা সবচেয়ে বেশি, অর্থাৎ রাজনৈতিক দল, তারপর সিভিল সোসাইটি, নির্বাচন পর্যবেক্ষক, এই সব স্টেক হোল্ডারদের সঙ্গে তারা কবে, কখন, কোন সময়টা সম্ভাব্য মতবিনিময়ে বসবেন সেটা জানান দিয়েছেন। আর এর পাশাপাশি যে আরব্ধ কাজ, সেটি সম্পন্ন করতে হলে কোন কোন বিষয়টাকে প্রায়োরিটাইজ করতে হবে সেটাও কিন্তু সুনির্দিষ্ট করে সবার সামনে উন্মোচিত করেছেন। এবং এই যে বছর দেড়েক সময় হাতে নিয়ে তারা যে রোড ম্যাপটা আনফোল্ড করলেন, এর ফলে সুবিধাটা হবে এই যে যতগুলো রোড ব্লক আছে সেগুলো অচিরেই তারা আইডেন্টিফাই করতে সক্ষম হবেন, কারণ বাস্তবায়ন করার পাশাপাশি প্রতিবন্ধকতারও তাদের সম্মুখীন হতে হবে, এটাই বাস্তবতা। এবং সেগুলোকে কিভাবে মিটিগেট করা যায়, কিভাবে অ্যাড্রেস করা যায়, তার একটা সম্ভাব্য সিমুলেশনের মতো একটা প্রস্তুতি তারা এর মাধ্যমে গ্রহণ করেছেন। এবং এটা আমি মনে করি সাধুবাদ দেওয়ার যোগ্য এই জন্যে যে সবচেয়ে বড় যে ইস্যু হতে পারত, এই যে ইভিএম এর ব্যবহার, এই প্রসঙ্গে তারা বলেছেন যে রাজনৈতিক দলগুলো সবার মতামতের ভিত্তিতে, ঐকমত্যের ভিত্তিতে তারা এটি প্রচলন করার জন্য প্রস্তুত আছেন। কিন্তু ওপর থেকে বা টপ ডাউন অ্যাপ্রোচে চাপিয়ে দেওয়ার যে চিন্তাটা, সেটা তারা একেবারেই করছেন না। অর্থাৎ তখন দেখা যাবে যে তাদের মূল যে কাজ, নির্বাচন আয়োজন করা, সেটা মুখ্য না হয়ে দাঁড়িয়ে যাবে ইভিএম থাকবে কি থাকবে না, তার প্রয়োগ হবে কি হবে না, সেটাই মুখ্য একটা বিষয় পরিণত হতে পারে। এই সংখ্যাটা যুগোপযোগী নির্বাচনী আইনের কথা কিন্তু ওনারা বলেছেন। যুগোপযোগী বলতে কিন্তু অনেকগুলো ইভ্যালুয়েশনের ব্যাপার এখানে রয়েছে। বিবর্তনবাদের মধ্য দিকেই থেকে সবকিছু পরিশুদ্ধ হয়, সেই জায়গাটা যদি তারা দৃঢ় এখানে বলছে যে নির্বাচনী প্রক্রিয়াকে সহজীকরণ ও যুগোপযোগী করার ব্যবস্থা গ্রহণ, জুলাই 17 থেকে সহজীকরণ করতে গেলে ইভিএম একটি বাধা, যেটি আপনি বলেছেন, সেই জায়গাটা থেকে তারা কিন্তু শিফট করেছে যে না, ওই যেটা ইভিএম এর তারা তো বলেছেন যে না চাইলে আমরা করব না, সবার ঐক্যমতে চাইলেই আমরা করবো, না হলে করবো না। ইটস এ গুড সাইন, গুড সাইন। এবং বিএনপি কিন্তু ইতিমধ্যে বলেছে যে আমরা তাদেরকে সব রকমের সহযোগিতা করবো, সহায়তা করবো, উপস্থিত হবো, সবকিছুই আমরা করবো। সহায়ক সরকারের প্রসঙ্গটা সেটা ভিন্ন, সেটা তো নির্বাচন কমিশনের। সেদিক থেকে দেখতে গেলে বড় রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যারা, তারা এই যে কলিমুল্লাহ ভাইদের মতো নির্বাচনী পর্যবেক্ষক যারা, বা বিদগ্ধ মহল যারা, যারা দেশের ভালো সম্পর্কে দৃষ্টি নিবদ্ধ করেন, তারা ইতিমধ্যে বিষয়টিতে প্রশংসা করেছেন। এটা সত্যি না, তার মানে কি যে রাজনৈতিক দলগুলোর যে মানে বিশেষ করে যারা বিগত নির্বাচনে অংশ নেয়নি, সাধারণ নির্বাচনে, একাদশ সংসদ নির্বাচনে তাদেরকে আনার ব্যাপারে একটা ভালো সূচনা হয়েছে ডেফিনেটলি। কারণ এ পর্যন্ত যা কিছু তারা বলেছেন তা কিন্তু প্রথমেই তারা বলে নিয়েছেন তারা কথায় নয় কাজে প্রমাণ করবেন। এবং যে কাজগুলো পর্যন্ত করেছেন আমি মনে করি সেগুলো সন্তোষজনক এবং আমাদের প্রত্যাশার অনেকটা পরিপূরণ তার মাধ্যমে। জহির ভাই, আপনি তো আপনার সূচনা লগ্নেই বলেছেন যে বিএনপি খুব সতর্কভাবে এটাকে স্বাগত জানিয়েছে, বা সতর্কভাবে স্বাগত জানার মতো তো কাজটাও শুরু করেছে। স্বাগত জানার কথা বলেছি জেনারেল সেক্রেটারি, আপনাদের জেনারেল সেক্রেটারি, আপনার বিএনপি সতর্ক প্রতিক্রিয়া দিয়েছে। সতর্ক হলেও তো স্বাগত জানিয়েছে, নেগেটিভ কিছু বলেন না। এবং আলাল ভাইও কিন্তু সহযোগিতা দেবে বলেছে, দিবে বলে। তাহলে সহযোগিতার মতো পরিবেশ তৈরি করার জন্য আপনার ইলেকশন কমিশনের উদ্যোগটাও তো সেরকম, তার কথাবার্তা, তার আচরণ, তার বলার ভঙ্গি, সূচনাটা তো সেরকমই। সেখানে যে ইভিএম ব্যাপারে বিএনপি আগেই বলেছে ইভিএম তারা মানে না, এটা এখানে তারা বলে দিয়েছে যে হ্যাঁ, সকল রাজনৈতিক দল যদি ঐক্যমত্য পোষণ না করে আমরা সেখানে ইভিএম চাপিয়ে দেবো না। ইটস এ গুড সাইন। সুতরাং এই নির্বাচনের আবহাওয়া, একটা ভালো আবহাওয়া, একটা আস্থার পরিবেশ তৈরি করার জন্য যেটা দরকার সেটা তারা কিন্তু রোড ম্যাপের প্রাথমিক সূচনাতে করে দিয়েছে। হ্যাঁ, যে কারণে বিএনপি কিন্তু সতর্কভাবে হলেও স্বাগত জানিয়েছে। সুতরাং আমরা এখন নির্বাচন কমিশনের যে সাথে আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো ফয়সালা
হবে। আইনগত দিক আছে, সংস্কারের দিক আছে, আরও অন্যান্য বিষয় দিয়ে আছে। সেই বিষয়গুলোতে আপনার বিএনপির প্রস্তাব থাকবে, অন্যান্য স্টেক হোল্ডারের প্রস্তাবনা থাকবে, আমাদের প্রস্তাবনা থাকবে। সমস্ত প্রস্তাবনাগুলোকে সামারাইজ করে যখন নির্বাচন কমিশন একটা সিদ্ধান্তে যাবে, সেই সিদ্ধান্ত নিঃসন্দেহে নির্বাচনকে ভালো নির্বাচন এবং একটা সুন্দর নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে সহায়ক হবে। এত বেশি প্রশংসা এই মুহূর্তে করা বোধহয় ঠিক হবে না। আমি অনুরোধ করব আহমেদ ভাইকে, কারণ নদীর উৎপত্তি স্থলে স্রোতের মাত্রাটা এবং গতিটা কিন্তু প্রচন্ড রকমের থাকে। পথে পথে যখন বাঁধ তৈরি হয় বা পথে পথে যখন বিঘ্ন সৃষ্টি হয়, বড় বড় পাথর এসে জমা হয়, তখন গতিপথ কিন্তু বিভিন্ন দিকে যায়, স্রোতের মাত্রা কমে যায়, ঘোলা জল আসে, কচুরিপানা আসে। এটা আমরা দেখেছি প্রাকৃতিক বৈশিষ্ট্য যেটা। সুতরাং আপনি বলতে পারেন যে কেবল উৎপত্তি স্থল থেকে এটা যাত্রা শুরু করেছে। ফ্লোটা, রানিং ফ্লোটা খুব ভালো এই মুহূর্তে, কিন্তু ওই ব্যারিয়ারগুলো, বাঁধগুলো যদি আসার চেষ্টা হয় ক্ষমতাসীন মহল থেকে, তখন যদি তার অটল অনড় থাকতে পারেন, প্রশংসাগুলো তখন থেকে আস্তে আস্তে শুরু করা ভালো। এখন সাপোর্টের জায়গাটাই থাকা উচিত, যা আমরা সহযোগিতা করব। আমি ঠিক প্রশংসা করছি সেই জায়গাটায় ওইটা কাজে গিয়ে বাস্তবায়নের ক্ষেত্রে যখন আমরা দেখব যে হ্যাঁ একটি দুটো ধাপ অত্যন্ত চমৎকার হয়েছে, সবার কাছে গ্রহণযোগ্য, আমি বিএনপি যদি অসন্তুষ্টও থাকে, সাধারণ মানুষ গ্রহণ করেছে, তখন বিএনপির অসন্তুষ্টিটার গুরুত্ব থাকবে না। আওয়ামী লীগ যদি অসন্তুষ্টও থাকে কিন্তু বৃহৎ অংশ সমাজের এটাকে গ্রহণ করে, তখন সেটা আর ওভাবে গ্রহণযোগ্য হবে। একমত হয়ে আমি কথা বলছি, সব জায়গায় দ্বিমত হবে না। যেমন আপনি বলেছেন যে এটা আপনার জায়গা থেকে আপনি তো চাপ রাখবেন, এটা আপনার কৌশল। হ্যাঁ, আর আমরা যদি সবাইকে চাপই রাখি তাহলে হতাশ হয়ে যাবে। কাজে আমরাও তাদেরকে উৎসাহিত রাখবো, তাদেরকে আশাবাদী করে তুলবো যে আপনাদের উদ্যোগটা ভালো। তখন তারা কাজের প্রেরণা পাবে, আরো সাহস, না আমরা তো ভালো কাজ করছি, তখন আরেকটা ভালো কাজ, কথা তো আমরা বলেছি, আরেকটা ভালো কাজ, না একটা ভালো কাজের জন্য প্রশংসা করবো, তখন একটা ভালো কাজ করার জন্য তখন তারা কিন্তু আরেকটা ভালো কাজ করার জন্য উদ্যোগী ভূমিকা নেবে। যদি আমরাও তাদেরকে চাপে রাখি, আপনারাও চাপে রাখেন, তাহলে তো এটা ফ্রাস্ট্রেট হয়ে যাবে, আমি কি করছি তাহলে, কোথায় যাবো তাহলে। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ওনারা বলেছেন যে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা, একটা এই সাথে সবসময় আলোচনা হয়, লেভেল প্লেইং ফিল্ড সবসময় দরকার একটা নির্বাচনের জন্য। তো এখন যে বর্তমান বাস্তবতায় নির্বাচন কমিশন নিয়ে অতীতে অনেক আলোচনা হয়েছে, মানে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে নির্বাচন কমিশন ছিল, নানা বিতর্কে জন্ম দিয়েছে অতীতে কমিশনগুলো। এই নির্বাচন কমিশনের সামনে যদি চ্যালেঞ্জ হিসেবে বলেন যে লেভেল প্লেইং ফিল্ড, ওনাদের যে দাবিটা আছে, মানে কোন কোন জায়গায় আপনার দৃষ্টিতে লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করার চ্যালেঞ্জ তারা ফেস করবে? প্রথমত যে ইভিএম বিতর্ক বা ইস্যুটা, এটা কিন্তু তারা খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন। একটা বড় মানে নন ইস্যুতে পরিণত হওয়ার একটা যে সম্ভাবনা ছিল, আশঙ্কা ছিল, সেটা তারা শুরুতে শেষ করে দিয়েছেন। এই রকম স্ট্র্যাটেজি এবং দৃষ্টিভঙ্গি নিয়ে যদি তারা অগ্রসর হন খোলা মনে, তাহলে হবে কি আস্থার জায়গাটা তৈরি হবে। এবং তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটি অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা। এবং সেই লক্ষ্যে আপনার কনফিডেন্সে যদি নেওয়া যায় সবাইকে, এবং সকল পক্ষই যদি কমিশনের ব্যাপারে একেবারে যেটাকে বলে যে না এটা আমাদের সবার আস্থাভাজন একটি প্রতিষ্ঠান, তাহলে কিন্তু কাজটা অনেক সহজ হয়ে যাবে। রাইট যে এনভায়রনমেন্টটা, যেটা আমরা শুধুমাত্র মানে টপোগ্রাফি অর্থে সমতল ওইভাবে বিবেচনা না করে সকল দিক থেকে সহায়ক এবং আপনার পরিপূর্ণ অবস্থা, সেই দৃষ্টিকোণ থেকে বিষয়। একটা আদর্শ সময়ে নির্বাচন কমিশনের যে পরিমাণ ক্ষমতা বা জুরিসডিকশন এক্সারসাইজ করার কথা, আপনার কি মনে হয় যে বর্তমান বা বিদ্যমান যে রাজনৈতিক বাস্তবতা, সেখানে নির্বাচন কমিশন সেই এখতিয়ারগুলো এক্সারসাইজ করতে পারবে? এটার বড় লক্ষণ সেটি হচ্ছে তারা প্রথম যে কথাটি বলেছেন যে তারা কথায় নয় কাজে প্রমাণ করে দেখাবেন, এবং তারা শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে নিজেদের আবদ্ধ না রেখে কিন্তু মাঠে যাচ্ছেন। এটা একটা রিমার্কেবল দিক। একেবারে প্রথম যে নির্বাচনটি দায়িত্ব নেওয়ার পরে তারা আয়োজন করলেন বাঘাইছড়ির দুর্গম পাহাড়ি এলাকায়, সেখানে কিন্তু একজন কমিশনার সশরীরে উপস্থিত ছিলেন। এবং এই যে জেস্চারটা, এইটা কিন্তু একটা ডেটারেন্ট ইম্প্যাক্ট তৈরি করে। এবং যারা স্থানীয়ভাবে নির্বাচন আয়োজনের কাজ করছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তারাও কিন্তু অনেকটা বল পান যে না, আমাদের কাছেই অবস্থান করছেন আমাদের পলিসি মেকাররা। আপনি কি মনে করেন? বড় রাজনৈতিক দলগুলো তো মনস্তাত্ত্বিক চাপে থাকে। আমরা তো এই বাংলাদেশের ইতিহাসেই দেখেছি যে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত নির্বাচনকে ভালো বলেছি, যখনই দেখা গেল পরাজয়ের আশঙ্কা, তখন থেকে সুর পাল্টানো শুরু করেছি। এরকম সিমটমগুলো যদি
বা নির্বাচন ভালো হচ্ছে না অভিযোগ করেও তো দেখা গেল যে আপনারা জিতেছেন পরে। হ্যাঁ, আমি ওই কথাটাই বলছি। এটা আপনারা মানে এটা আমাদের বেলায়ও প্রযোজ্য, আওয়ামী লীগের বেলায়ও প্রযোজ্য। আমরা বিভিন্ন সময় করেছি। তো ওই রকম যদি অবস্থাটা তৈরি করতে পারে, আমি এটাকে খারাপ সেন্সে বলছি না, খারাপ উদাহরণের এসেন্সটাকে নিয়ে আসার চেষ্টা করছি। ওই রকম একটা অবস্থা যদি নির্বাচন কমিশন তৈরি করতে পারে যে বিএনপি সকালবেলা বলবে যে না ভালো হচ্ছে, আওয়ামী লীগ বলবে খারাপ হচ্ছে, বা ভাইস ভার্সা, আবার বিকেলে বা সন্ধ্যায় গিয়ে দুই পক্ষই বলবে যে না নির্বাচন সুষ্ঠু হয়েছে, এই পরীক্ষাটা উত্তীর্ণ হওয়াটা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ 14 5 জানুয়ারির নির্বাচন নিয়ে যে বিতর্কটা, সেখানে উভয় পক্ষই কিন্তু প্রচন্ড একটা মনস্তাত্ত্বিক চাপে থাকবেন আগামী নির্বাচনে। সেই চাপটাকে সামলিয়ে উঠে যদি তারা উভয় পক্ষের বিতর্কের মধ্যে নিজেদের অবস্থানটাকে দৃঢ় রাখতে পারেন, সেই চ্যালেঞ্জটা উত্তীর্ণ হবে এদের জন্য সবচেয়ে বড় কাজ। এবং এখন যে পরিকল্পনাগুলো তারা নিয়েছেন, এই পরিকল্পনাগুলো অত্যন্ত স্বচ্ছ এবং প্রশংসার দাবিদার। এগুলো করার ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস ইতিমধ্যে দেওয়া হয়েছে এবং আমরা সহযোগিতা করব, এটা নিশ্চিত। আপনার কি মনে হয় যে বিএনপি যেভাবে বিগত সাধারণ নির্বাচন বয়কট করেছে, সামনের নির্বাচনে এই ধরনের সহযোগিতা, ইতিবাচক সহযোগিতা নিয়ে আসার জন্য তারা মানসিকভাবে প্রস্তুত, শুধু কথাই নয়? আপাতত আলামত তাই মনে হচ্ছে যে ইলেকশনে তারা আসবে, এটা আমরা মনে করছি। তারপরেও শেষ কথা বলার সময় এখনো আসেনি। কেন আসেনি এটা রাজনৈতিক এই বাস্তবতা সত্য। তারা যে বলছে নির্বাচনকালীন একটা সহায়ক সরকারের নির্বাচনকালীন সময় তো আপনার এইগুলো হচ্ছে ব্যাক কথা। এক সময় বলেছে তত্ত্বাবধায়ক, এখন বলছে সহায়ক। আস্তে আস্তে সুর নরম হয়ে আসছে, আগের মতো ঝাঁঝালু না সুরটা। সুরে তো বুঝি আমি, আপনি রবীন্দ্রনাথের রবীন্দ্র সুরও বুঝেন, নজরুলের সুরও বুঝেন। কাজে আগের সুর যেমন ছিল নজরুলের সুরে বলেছে, আস্তে আস্তে এটা রবীন্দ্রনাথের সুরে পরিণত হচ্ছে, মানে শান্তির পথে ফিরে আসছে আমার কাছে মনে হচ্ছে। শুধু কৌশলগত কারণে আগাম বলতে পারছে না নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। এখন যদি বলে ফেলি তাহলে তো আমার কর্মীরা বলবে কি বলে আগেই বললে কেন, আর একটু চাপে রাখা দরকার ছিল, আর একটু কৌশলগত হওয়া উচিত ছিল। কাজে এটা তাদের কৌশলগত অবস্থানের কারণেই তারা এখন বলছে যে না আমরা সহায়ক সরকার চাই, আমরা দলীয় সরকারের অধীনে নির্বাচন যেতে চাই না। এইগুলো বলার জন্য বললাম, হঠাৎ করে উকি মেরে বলছেন, কিন্তু বাস্তব কর্মকাণ্ড কি প্রমাণ করছে? আমাকে দেখতে হবে যে আপনার কথা এবং কাজের মধ্যে কতটুকু পার্থক্য। আপনি যখন একটা ভীষণ দিয়ে দিলেন তখন কি আমার বোঝার বাকি আছে, দেশবাসীর বোঝার বাকি আছে? এদেশের মানুষকে এত বোকা, এত হাবা যে কিছুই বুঝতেছে না। এগুলি আপনার নির্বাচনে আসার একটা প্রক্রিয়া। এবং বিএনপির কর্মসূচিতেও আগের চেয়ে তো এতটা উত্তাপ নেই। আস্তে 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 তার পিছিয়ে আসছে, পিছু হচ্ছে, পিছিয়ে 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 আস্তে আস্তে একটা সময় তারা নির্বাচনে আসবে, এটাই বিশ্বাস করি। এবং আগামী নির্বাচন একটা ইনক্লুসিভ নির্বাচন হবে, সকল দলের অংশগ্রহণে একটা ক্রেডিবল নির্বাচন হবে। আর কত আমি বলবো ভাই, জামাতের কথায় আর নয়, নিজের কথায় চলুন। নিজের কথায় চললে আপনার গণতন্ত্র শক্তিশালী হবে, আপনার আমার মধ্যে সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুপ্রতিষ্ঠিত হবে। হ্যাঁ, মতের পার্থক্য থাকবে, আপনার জায়গা থেকে আপনি কথা বলবেন, আমার জায়গা থেকে আমি কথা বলবো, ভারতের কংগ্রেস তার জায়গাতে কথা বলছে, আবার বিজেপি তার জায়গাতে কথা বলছে। তারপরে কি তারা কোনো জায়গায় কোনো প্রশ্নে তারা কিন্তু একসাথে কথা বলে, একই সুরে কথা বলে। আমরা কেন পারবো না? পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা নজরুলের সে কথাই ফিরে যেতে হয় যে পৃথিবী এগিয়ে যাচ্ছে, আমরা এখনো বিবি তালাকের ফতুয়া নিয়ে ব্যস্ত। পৃথিবী কি ওই জায়গায় আছে? পৃথিবী ওই জায়গায় নেই। আজকে নজরুল থাকলে কথা বলতেন না, কবি নজরুল থাকলে বলতেন না। পৃথিবী এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও এগিয়ে যাচ্ছে। জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, আপনাদের সুর নরম হয়ে আসছে, ক্রমশ পিছু হচ্ছেন, নির্বাচনে আসার জন্য ব্যাকুল হয়ে আছেন এবং সেই রাস্তাটাই এখন দেখছেন আপনারা। না, সহায়ক সরকারের চিন্তাগুলো আসলে এটা কথার কথা না। এটা এই জায়গাটা যদি আহমেদ ভাই এমনটা করে বলতেন যে শুরুতেই যদি বলতেন যে আমার মনে হয়, তাহলে ভালো হতো। কিন্তু উনি ডায়াগনোসিসটা এমনভাবে করলেন যে রোগী বিএনপির, কিন্তু ডাক্তারও তো হওয়া উচিত ছিল বিএনপির। ডাক্তার যদি প্রতিপক্ষের হয়, সে কোন ভুল ইনজেকশন দিয়ে দেবে বা কোন ভুল ডায়াগনোসিস করবে এর তো কোনো ঠিক নাই। সেই জায়গাটা কিন্তু উনি করেছেন। উনি রবীন্দ্রনাথ নজরুলকে বন্ধু এখানে টেনে এনেছেন। কিন্তু আমি রবীন্দ্রনাথ বা নজরুল, যারা আমাদের জাতীয় জীবনে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার করে, বিদ্রোহের বা বিভিন্ন ব্যাপারে স্বাধীনতার চেতনার কথা, ঘৃণার কথা, বিদ্বেষের কথা দূর করার কথা বলেন, তাদের কথা না বলে আমি জীবনানন্দ দাশের কথা একটু বলি, রোমান্টিক কবির কথা, আমাদের বরিশাল অঞ্চলের মানুষ। জীবনানন্দ দাশ বলেছিলেন, অদ্ভুত এক আধার এসেছে আজ দেশে, আর সবচেয়ে বেশি অন্ধ যারা তারাই চোখে দেখে বেশি। এরকম যদি অবস্থা হয় তাহলে এই আপ্তবাক্য দিয়ে কিন্তু সমস্যার সমাধান হবে না। যারা দেশ পরিচালনা করছেন তাদেরকে আগে বুঝতে হবে যে বিএনপির সুর নরম হয়েছে নাকি বিএনপিকে উস্কানি দিয়ে আগে যেভাবে গুলি
গুলি চালিয়েছেন, আগে যেভাবে দমন পীড়ন করেছেন, সে উস্কানিতে বিএনপি চট করে ঝাঁপিয়ে পড়ছে না। এই কৌশলটা বিএনপি করছে কিনা সেই ডায়াগনোসিসটা তো আগে করতে হবে। আজকের পত্রিকায়, হ্যাঁ গতকালকের পত্রিকায়, আপনার অনুষ্ঠান যখন প্রচার হবে গতকালকের পত্রিকায় আছে, বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান তিনি আওয়ামী লীগের প্রকাশ্য সভায় বলেছেন যে এইখানকার আওয়ামী লীগের এমপি পঙ্কজ দেবনাথ বিহঙ্গ পরিবহনের গাড়িতে নিজে আগুন দিয়ে 11 জন মানুষকে মেরে শেখ হাসিনাকে খুশি করে সংসদ সদস্যের টিকিট এনেছেন। এই 2014-এর 5 জানুয়ারি নির্বাচনের কথা কিন্তু বের হয়ে আসছে ভেতর থেকে। আওয়ামী লীগের মধ্যে যে অস্থিরতা, এই ভীষণ দেওয়ার পরে যে অস্থিরতা, তারা যে বিভিন্ন রকম কথাবার্তা বলছেন, বেগম খালেদা জিয়ার অফিসে তল্লাশি করলেন, আমরা সেই উস্কানিতে পড়ছি না, তার অর্থ কি আমরা মিয়ে গেছি বা ঝিমিয়ে গেছি? এই ডায়াগনোসিসটা করার আগে যদি আমাদের বলতেন যে ওনার মনে হয়, তাহলে ভালো হতো। কিন্তু বললেন এমনভাবে যে এইটাই বোধহয় অনিবার্য সত্য। না, এটা সত্য না। রাজনীতিতে অনেক রকমের কৌশল থাকে বিভিন্ন সময়ের। আমরা কোন কৌশলে এগুচ্ছি এটাকে আরো গভীরভাবে পর্যবেক্ষণ করে তারপরে বললে বোধহয় আমার মনে হয় ভালো হতো। হ্যাঁ, নির্বাচনে তো আমাদের অংশগ্রহণ করতেই হবে, কারণ নির্বাচন ছাড়া তো আর কোনো বিকল্প নাই সরকার পরিবর্তনের। কিন্তু সেই নির্বাচনকালীন সময়টায় রাজনৈতিক কোনো স্বার্থ থাকবে না, এরকম একটি সরকার থাকতে হবে। সেটা যে প্রক্রিয়ায় হোক সেই জায়গাটায় যেতে হবে, না গিয়ে তো আসলে অধিকার প্রতিষ্ঠা করা যাবে না। ভীষণের প্রসঙ্গ আসছে, বিএনপি ভীষণ দিয়ে একটা সিগন্যাল করছে, উনি বললেন যে এটা একটা সংকেত যে ইতিবাচক রাজনীতির কথা বা সামনের দিকে এগোনোর কথা। একই সঙ্গে আবার রোজার পরে তারা সেই নির্বাচনকালীন সহায়ক সরকারের রূপরেখা দেবে বলছেন। তো কি মনে হয় যে এই ধরনের ইস্যুতে রাজনীতিতে কোনো ধরনের, আপনার কি মূল্যায়ন, কোনো ধরনের আবার অস্থিরতা, ডিসকর্ড, আবার বিভ্রান্তি বা বিভাজন তৈরি হতে পারে কিনা? যে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে, মানে সামনে শীত মৌসুম আসছে, হিস্টোরিক্যালি ট্রেডিশনালি এই সময়টা সবাই আন্দোলনমুখী থাকেন, মানে রেটরিক বলেন অথবা মাঠ গরম করা বলেন, সকল অর্থেই ট্রেজারি কিংবা অপোজিশন বেঞ্চে যে যে অবস্থানেই থাকেন, এবং সেই সঙ্গে এটা উৎসবেরও সময়। তো ফলে নির্বাচনের আগে এরকম একটা সিজনই আছে, পরের যথাসময়ে যদি নির্বাচন হয় তাহলে তো ওই সময়টা আর এই মাঠ গরম করার কোনো সুযোগ থাকবে না। দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি। তো সেই জন্য রেটরিক্যালি আমার ধারণা নানান রকম বুলি বচন হয়তো আওড়ানো হবে, কিন্তু কার্যত সকল পক্ষই কিন্তু এখন আপনার নির্বাচনমুখী এবং যে যার মতো বচনে এবং আচরণে জি ঘর গোছানোর চেষ্টা করছেন, হোমওয়ার্ক করছেন, প্রার্থিতা নিরূপণের চেষ্টা করছেন ইনফর্মালি, এবং সেটা যখনই আপনার রোডম্যাপ সুনির্দিষ্ট হয়ে যাবে তখন আমার ধারণা ক্রমে তারা ওই রেটরিক্যাল যে স্পেসটা সেখান থেকে বাস্তবমুখী যে পদক্ষেপগুলো গ্রহণ করা দরকার নির্বাচনে জয়লাভ করার মানুষে, সেইগুলো। আমরা কাউন্সিল থেকে দেখছি যে প্রধানমন্ত্রী নির্বাচনমুখী প্রস্তুতির কথা বলেছেন এবং সর্বসম্প্রতিও উনি দলের নেতাদেরকে সে নির্দেশনা দিয়েছেন। আপনাদের প্রস্তুতির দিকটা কেমন? আপনারা কতটা মানে? না, আমাদের প্রস্তুতিগুলো তো দৃশ্যমানই হচ্ছে, এটা মিডিয়াতে প্রতিদিন তো আসছে। যেমন আমরা সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রী সৌদি আরবে যাওয়ার দিন রাতে, এই দিনই তিনি আমাদের আওয়ামী লীগের এক্সটেন্ডেড মিটিং হয়েছে। এই সময়ের এক্সটেন্ডেড মিটিংটা তো নির্বাচনকে সামনে রেখে একটা প্রস্তুতি, সাংগঠনিক প্রস্তুতি। এবং আমরা ইতিমধ্যে আমাদের প্রতিটি বিভাগীয় সাংগঠনিক সমাবেশ আমরা করে ফেলেছি, দুই একটা বাকি আছে। এবং ইতিমধ্যে আমরা প্রতিদিনই আমরা আমাদের অফিসে কার্যালয়ে বসছি, আমাদের কর্মপরিকল্পনা নির্ধারণ হচ্ছে, সেই কর্মপরিকল্পনার সদস্য নবায়ন সংগ্রহ অভিযান, যেটা এটাও তো নির্বাচনকে সামনে রেখেই হচ্ছে। সমস্ত কার্যসূচি আমাদের নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি পর্ব এগিয়ে যাচ্ছে। এবং নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতিটা তো এখনও চূড়ান্ত হয়নি, চূড়ান্ত হবে ইশতেহার প্রকাশের পরে, এটা শিডিউল ঘোষণা হওয়ার পরে। তো এর আগে সাংগঠনিক সর্বাত্মক প্রস্তুতি আমরা শেষ করতে চাই এবং মাঠে আমরা বিচরণ করতে চাই। ইতিমধ্যে মাঠে আমরা নেমেই গিয়েছি, প্রধানমন্ত্রীও তার অবস্থান থেকে বিভিন্ন জায়গায় সমাবেশ করছেন, আমরাও আমাদের অবস্থান থেকে কার্যসূচি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। নির্বাচনের একটা পরিবেশ ইতিমধ্যে কিন্তু মানুষের মেমোরি চলে আসছে। আপনি আমাকে বললেন, আমি তো আমার প্রতিপক্ষের খেলাটাকে বুঝবো না, আমি প্রতিপক্ষ কোন কৌশলে খেলছে এটা তো আমার অ্যানালাইসিস রাখতে হবে। এবং বিএনপিও তার প্রতিপক্ষ আওয়ামী লীগের খেলাটাকেও তারা পর্যবেক্ষণ করবে। আমি আমার পর্যবেক্ষণের জায়গা থেকে আমি ডায়াগনোসিসটা করেছি, আমি ডাক্তার হিসাবে তার ওই ট্রিটমেন্টটা আমি করব না। ডায়াগনোসিস করে আমি যেটা বের করেছি, আমি যেটা বুঝিয়েছি, আমার পার্টির অ্যানালাইসিসে যেটা আসছে, বিএনপি নির্বাচনে আসছে। এখন প্রশ্ন হলো যে আমার গ্রাম দেশে একটা কথা ছিল
গ্রামবাসীর কিছু উপমা আমি দেই যে সব কথা বলতে পারি, বাসুরের নাম বলার জন্য না জায়েজ, বাসুরের নাম বলার জন্য লজ্জা করে। কাজে বিএনপি এখন এই মুহূর্তে নির্বাচনে আমি আসছি, নির্বাচনে অংশ নেব, এই কথা বলতে পারছে না। যেটা কলিমুল ভাই বললেন, নির্বাচনে জয়ের আগেও, যাওয়ার আগেও একটা জয় আছে, কিন্তু অংশগ্রহণের আগেও একটা কথার জয় আছে, কথা দিয়ে আমি জয় করে ফেলেছি। এবার একটা মেসেজ পিপুলের কাছে দেওয়ার জন্যই বিএনপি কিন্তু স্পিনারের ভূমিকা রাখছে। ক্রিকেটের যে স্পিনারের যে ভূমিকাটা, স্পিনিং, যে যেমন সে উইকেট যদি পড়ে যায়, এই উইকেট পড়ার একটা আশায় তারা সর্বশেষ জায়গাটা খেলতে চাচ্ছে, এটা আমরা বুঝি। সুতরাং আমরাও তো রেডি আছি, আমরা পড়ে যাব না। আমাদের যিনি ব্যাট যার হাতে, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি শক্ত হাতেই সব পরিবেশ, যে 2014 5 জানুয়ারির আগের সংকট মোকাবেলা করে 5 জানুয়ারি নির্বাচন করতে সম্পন্ন হয়েছেন। আগামী দিনে যত স্পিনিং থেকে যতই বোলিং করেন, উইকেট আমার পড়বে না, তিনি সেখানে অবশ্যই সব। আপনার এই 5 জানুয়ারি প্রসঙ্গে ভালো বলেছেন কথাটি উনি, যে 5 জানুয়ারি তো খুব শক্ত হাতে, এটা এখনকার যিনি শাসক গোষ্ঠীর প্রধানমন্ত্রী তিনি নিজে এটাকে মোকাবিলা করেছেন। এইখানে একটা সিগন্যাল কিন্তু ইতিমধ্যে চলে এসেছে প্রকাশ্যে, যেটা এতদিন গুঞ্জন আকারে ছিল। ভারতের হাইকমিশনার গতকালকে কিছু কথাবার্তা বলেছেন যে নির্বাচনের ব্যাপারে আমাদের যদি কৌশলগত কোনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে শুধু সেইটা, কিন্তু বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি এবং বাংলাদেশের নির্বাচন এ ব্যাপারে ভারতের কোনো ভূমিকা ভবিষ্যতে থাকবে না। তার অর্থ ওই যে সুজাতা সিংয়ের সেই উদাহরণটাকে সম্ভবত উনি মনে করিয়ে দিয়েছেন কূটনৈতিক ভাষায়, যে ওই ধরনের নোংরা ঘটনা আর ঘটবে না। কৌশলগত কোনো পরামর্শের প্রসঙ্গ বলেনি, উনি বলেছেন যে যদি কোনো বাংলাদেশ যদি কিছু রিকোয়েস্ট করে তাহলে তারা ভেবে দেখবে। হ্যাঁ, ভেবে দেখবে, সেটাই কারিগরি, সেটাই। এবং কোনো আভ্যন্তরীণ বিষয়ে তাদের কোনো হস্তক্ষেপ থাকবে না। মানে তিস্তার প্রসঙ্গে বলেছে যে নির্বাচনের সঙ্গে তিস্তা চুক্তি সইয়ের কোনো সম্পর্ক আছে কিনা, বলছেন যে না, সেটা নাই। তো এটা কিন্তু উনি প্রকারান্তরে, কূটনীতিকদের ভাষা তো ভিন্ন থাকে, প্রকারান্তরে মনে করিয়ে দিয়েছেন যে ওই সময়টার মতো আর হবে না। তো ওই সময়টার মতো যদি না হয়, শাসক দলকেই কিন্তু প্রমাণের দায়িত্বটা সবসময় থাকে, যারা যখন শাসন কার্যে থাকেন, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক বা অন্য রাজনৈতিক দল হোক, তাদের পক্ষ থেকে নমনীয়তাটা প্রদর্শন করতে হয়। নির্বাচনের আনুষ্ঠানিক সূচি এখন পর্যন্ত ঘোষণা করা হয়নি, কিন্তু প্রধানমন্ত্রী নিজে প্রকাশ্যে নৌকায় ভোট চেয়ে বেড়াচ্ছেন সরকারি যানবাহন ব্যবহার করে। তো লেভেল প্লেইং ফিল্ড তো নষ্ট হয়ে যাচ্ছে শাসক দলের পক্ষ থেকেই, এটা তো ঠিক হচ্ছে না। তাহলে নির্বাচন কমিশনের এই প্রথমেই উচিত হলো যে না, এই সূচনা বা আমাদের শিডিউল ডিক্লেয়ার হওয়ার আগে পর্যন্ত কেউ নৌকা বা ধানের শীষের পক্ষে বা লাঙ্গলের পক্ষে আপনারা ভোট চাইতে পারবেন না, এটা ঠিক হবে না। এটা তো ঠিক না, এটা তো একটা মানে স্বেচ্ছাচারিতার পর্যায়ে। আমরা পর্যবেক্ষকের একটা বক্তব্য নিতে চাই, মানে এখানে নির্বাচন কমিশন কি করতে পারে? নির্বাচন কমিশন যদি যে নিয়ম কানুন, কোড অফ কন্ডাক্ট আছে সেই দৃষ্টিকোণ থেকে দেখে, তাহলে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই কিন্তু সেটা কার্যকর করার জন্য আগুয়ান হতে পারে। এর আগে মানে এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্টভাবে জানি না যে কোন সময়টা আসলে নির্বাচনটা হবে, আগে ভাগে হয়ে যাবে না একেবারে শেষ অবস্থায় হবে। মানে সম্ভাব্য যে ধারণাটি নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা মানে চাইবেন এটা ডিসেম্বরে করে ফেলতে, তাদের হাতে কিছুটা সময় রেখে, কারণ অনেক ক্ষেত্রে প্রয়োজনে পুনর্নির্বাচন করতে হতে পারে কোনো কোনো কেন্দ্রে কিংবা কোনো এলাকায়, সেই বিষয়টা মাথায় রেখে, কারণ পুরো ফলাফল তো প্রকাশের জন্য প্রস্তুত রাখতে হবে সেই দৃষ্টিকোণ থেকে। তো সেই কারণে স্ট্রিক্টলি স্পিকিং আপনার এখানে এই ধরনের যে প্রচারণাগুলো চলছে সেগুলো তে নির্বাচন কমিশনের আসলে হস্তক্ষেপ করার কোনো সুযোগ এই পর্যায়ে নেই, বরং ইন এ ওয়ে নির্বাচনের সহায়ক পরিবেশ তৈরির ক্ষেত্রে সেটা কিন্তু একটা ভূমিকা পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী বলুন, দলের সভানেত্রী হিসেবে তিনি যে আপনার জনসংযোগের কাজগুলো করছেন, বা মাঠের বিরোধী দল বা রাজপথের বিরোধী দল যেইভাবেই আমরা বলি, তাদের পক্ষ থেকে যেই বক্তব্যগুলো হাজির করা হচ্ছে, প্রেস ব্রিফিংগুলো হচ্ছে, সবাই কিন্তু এক ধরনের নির্বাচনমুখী মনস্তত্ত্বের পরিচয়। আপনারা যে ভিশন 2030 দিলেন, সেটাও কি এই নির্বাচন সামনে রেখে নয় কিনা? হ্যাঁ, নির্বাচন সামনে রেখে তো অবশ্যই। বিএনপি এবং আওয়ামী লীগ দুটোই, আমি শুধু একাই কৃতিত্ব নিতে চাই না, দুটো দলেরই মাঠ পর্যায়ে সাংগঠনিক অবস্থাটা এমন যে আপনি 300 আসনে নির্বাচন করবেন, সেজন্য আপনার বছরব্যাপী প্রস্তুতি নিতে হবে, এমন অবস্থাটা, এত দৈন্যতা কিন্তু এই দুই দলের এক দলেও নেই। বাস্তবতাটা কিন্তু তাই। সুতরাং নির্বাচন করব নৌকায় আগে ভোট দেন, এটাও যেমন অস্থিরতার লক্ষণ। আবার যদি আমি বলি যে না, নির্বাচন আমরা করবই না, এই শর্ত পুরোপুরি পূরণ না হলে, সেটাও অস্থিরতার একটা লক্ষণ। আমাদের পক্ষ থেকে কিন্তু সেই অস্থিরতার লক্ষণটা এখন পর্যন্ত প্রকাশিত হয়নি।
আমরা শুধু বলছি যে সহায়ক সরকারের বিষয়, কিন্তু প্রধানমন্ত্রী ভোট অলরেডি চাওয়া শুরু করে দিয়েছেন এবং সেটা তিনি করছেন প্রধানমন্ত্রীর যে প্রোটোকল সেটা ব্যবহার করে, অর্থাৎ রাষ্ট্রীয় হেলিকপ্টার, রাষ্ট্রীয় যানবাহন, রাষ্ট্রীয় খরচে সেগুলো করছেন। ওই জায়গাটা আমাদের আপত্তি যে একটু আগবাড়িয়ে করা হয়ে যাচ্ছে কিনা এগুলো। না, এখানে আপনি যেটা বলছেন খেলার মাঠে নামার পরে আপনার তখন আচরণবিধির বিষয়গুলো আছে। এর আগে আমি প্র্যাকটিস করতে পারবো না, এর আগে আমি অনুশীলন করতে পারবো না, এর আগে আমি গণসংযোগ করতে পারবো না, এর আগে জনগণের কাছে গিয়ে আমার কথা, আমার কর্মসূচির কথা বলতে পারবো না, সারা বছরই বলতে পারবো। কাজেই আপনাকে সারা বছরই আপনার গ্রাউন্ড ফিল্ড তৈরি করতে হবে, আপনাকে মানুষের মাঝে একটা মেসেজ দিতে হবে, মানুষকে মানসিকভাবে তৈরি করতে হবে। আমি তো আবার সেই পরিবেশ তৈরি করছি, সেটা অন্যায় কিছু হচ্ছে না, সেটা আপনার আইনের কিছু লঙ্ঘন হচ্ছে না। যদি হ্যাঁ এমন কোনো আইন থাকতো যে 1 বছর আগে থেকে আপনার নৌকার পক্ষে বলা যাবে না, তখন আপনি প্রস্তুত করতে পারতেন আচরণবিধি ভাঙার প্রশ্ন। তখন তো এই ধরনের আইন তো বাংলাদেশে নেই। ইলেকশন কমিশন যদি এই ধরনের আইন তৈরি করে ফেলে পরবর্তীতে, যেটা 1 বছর আগে থেকে নৌকার পক্ষে বা ধানশির পক্ষে কথা বলা যাবে না, তখন বলা যাবে যে না এটা আইন লঙ্ঘন হচ্ছে, আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। বাধ্যত শিডিউল ঘোষণা হওয়ার পরে আপনার সবগুলো হবে, তখন আচরণবিধির বিষয়টা ইলেকশন কমিশন শক্ত হাতে পর্যবেক্ষণ করবে। এই মুহূর্তে আমার আচরণে, কথাবার্তায় রাজনীতি থাকবে, কথাবার্তায় আমার অনেক কথা থাকবে, আমার কর্মসূচি থাকবে, আমার অন্য জায়গায় ডেভেলপমেন্ট করতে হবে, উন্নয়নের কথা বলতে হবে। আমি যেহেতু গভর্নমেন্টে আছি, প্রধানমন্ত্রী গিয়ে অনেক ফলক উন্মোচন করবেন না, বাট ইলেকশন চলাকালীন সাথে কোনো ফলক উন্মোচন করতে পারবেন না। কি পারবেন? তখন এটা অ্যালাউড হবে না, কিন্তু এখন তো পারবেন। তো এটাও তো আপনি নিশ্চিত করতে পারেন না, এই জন্য এখন প্রধানমন্ত্রী হিসাবে উন্নয়নের কর্মসূচি ঘোষণা করে সেখানে বাস্তবায়ন করছেন, ফলক উন্মোচন করছেন, এগুলো নির্বাচনে প্রভাব বিস্তার করবে। এটা যদি বলে তাহলে কি গ্রহণযোগ্য? সেটা না, কথা হলো যে আপনি নাচতে না পারলে উঠুন বাঁকা, আপনি নাচতে পারেন না, অন্যের দিকে আপনি হিংসায় ভোগেন, প্রতিহিংসায় ভোগেন। আপনি কেন মাঠে যাচ্ছেন না? আপনার বিএনপি চেয়ারপারসন আপনিও মাঠে যান, উনিও মাঠে যান, গিয়ে জনসভা করুন, তিনিও গিয়ে কোনো দলানশীলের পক্ষে কথা বলুন। আমরা তো বলছি বলেই তো আমি বলছি যে হ্যাঁ একটা নির্বাচনের পরিবেশ তৈরি হোক, আমার প্রতিপক্ষ উদ্বুদ্ধ হোক যে আমি বলছি তিনিও আসেন মাঠে, তাহলে না যে বিষয়টা জমবে, খেলা জমবে। তিনি আসুন, তিনি এখন ঘরে বসে বসে যদি খালি চিন্তা করেন, অঙ্ক কষেন, যাবো কি যাবো না, হাফ হার্টেড চিন্তা নিয়ে, হাফ হার্টেড মন নিয়ে কোনো ডিসিশন নিয়ে পৌঁছা যায় না। বিএনপি এখনো ফুল হার্টেড না, এখন হাফ হার্টেড। এই একবার আসবে, একবার যাবে। বিকজ আমি এই কথাটা বললে উনি আহত হবেন, আমি এই কথা বলতে বাধ্য, সবসময় বলবো যে তার সাথে জামাতের মতো একটি পার্টি আছে, তার পরম বন্ধু। এই জামাতের পরামর্শ যতদিন তার মাথায় থাকবে, ততদিন এই হাফ হার্টেড থেকে ফুল হার্টেড তিনি হতে পারবেন না, এটা আমার মনে হয়। এই জন্য আমরা বারবার বলেছি যে আপনি কুইট করেন, জামাতকে কুইট করলে আপনি ফুল হার্টেড। বিষয়টা হচ্ছে কি যে আমি শেষ করতে, তাহলে আমার মনে হয় যে আমরা পৃথিবীতে ধরেন আমরা কি এক দুয়ের কথা বলতে পারবো না? একই জায়গায় দাঁড়িয়ে আপনার জায়গা থেকে আমার জায়গা থেকে, যেমন আপনি একটা কথা আপনাদের ভীষণ দেখলাম 2023 সালের মধ্যে মুক্তিযুদ্ধের শব্দটা ব্যবহার করেছেন, এই প্রথমবার মধ্যে দেখলাম। যদি মুক্তিযুদ্ধের শব্দটা ব্যবহারই করেন, তো মুক্তিযুদ্ধের চেতনাটাকে আপনি আপহোল্ড করেন না কেন? সেটা আপহোল্ড করেন, সেটা যদি আপনি আপহোল্ড করতে চান, ইউ কুইট জামাত। আপনার জায়গা থেকে আপনার পার্টি করেন, আমার জায়গাতে আমি আওয়ামী লীগ করি। একই ধারায়, একই চিন্তায়, একই বলের, একই লাইনের দুটো পার্টি বাংলাদেশ থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে। সেটা আওয়ামী লীগ থাকতে পারে, বিএনপি থাকতে পারে। আমরা একই চিন্তা, তাহলে তো শঙ্কা থাকে না, আশঙ্কা থাকে না। এই যে আপনি বলছেন ইনক্লুসিভ সোসাইটি করবেন, এখন তো কোশ্চেন এসে যায়, আপনি ইনক্লুসিভ সোসাইটি কাকে নিয়ে করবেন? আপনার ইশতেহারে তো, আপনার ভিশনে তো আপনি এই কথা বলেন নাই যে আপনি ক্ষমতায় গেলে যুদ্ধ অপরাধীদের বিচার আপনি কন্টিনিউ করবেন। এই কথাটা কিন্তু আপনি বলেন নাই, যুদ্ধ অপরাধী শব্দটাই ব্যবহার করলেন না। এর মধ্যে দিয়ে একটা ব্যাড সিগন্যাল কিন্তু আমাদের কাছে আছে যে আপনি সেই যুদ্ধ অপরাধীদেরকে আপনি ধারণ করবেন, লালন করবেন, এবং 71-এর খুনি, ইভেন 75-এর খুনি যারা তাদের বিচার হয়ে গেছে বঙ্গবন্ধু হত্যার সাথে যারা জড়িত ছিল, তাদেরকে এনে আপনি আবার ইনক্লুসিভ সোসাইটি করবেন। তাহলে কাদেরকে কিল করবেন? তাহলে কি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষকে আবার কিল করে বাংলাদেশের ইনক্লুসিভ সোসাইটি করা যায়? সম্ভব না। এটা হয়েছে কি স্বাধীনতার অব্যবহিত পরপরই সময় কিন্তু শেষ, সময় তো শেষ হবেই, কারণ ওনাকে তো পর্যাপ্ত সময় দিয়ে দিয়েছে ট্রেজারি বেঞ্চ হিসাবে। এই স্বাধীনতার অব্যবহিত পরপরই আমাদের শ্রদ্ধেয় নেতা বঙ্গবন্ধু খুব করে ক্ষেত করে অনেক কথা বলেছিলেন, চোরের খনি পেয়েছেন, সোনার খনি পেয়েছেন ইত্যাদি। আর ইদানিংকালে আবার এই বর্তমান প্রধানমন্ত্রী বলছেন যে আওয়ামী লীগের রন্ধ্রে রন্ধ্রে মোস্তাক ঢুকে গেছে। এই যে অস্থিরতা, এই অস্থিরতার কারণ থেকে কথাটা আসে তখনই। আপনি হাজারবার গিয়ে আপনার উন্নয়নের কথা বলেন না, আপনাকে ঠেকাচ্ছে কে? কিন্তু বিএনপিকে ঘরোয়া সভাও করতে দেওয়া হচ্ছে না, সাংগঠনিক সভাও করতে দেওয়া হচ্ছে না। আজকেও আমাদের সেই আয়ারল্যান্ড থেকে এসেছে আমাদের বিএনপির এক নেতা সুনামগঞ্জের, তাকে গ্রেফতার করে, তাকে ডিবি অপহরণ করে নিয়ে গেছে, অস্বীকার করছে যে না এটা হচ্ছে না। প্রতিদিন অপহৃত হচ্ছে বিএনপির নেতাকর্মীরা।
তো আপনি ঢালাওভাবে ঢাকঢোল পিটিয়ে বেড়াবেন আর আমাদেরকে দরজাও খুলতে দিবেন না, ঠ্যাঙানে বাহিনী দিয়ে পেটাবেন, দিয়ে আবার বড় বড় কথা বলবেন, নামেন না কেন, হাফ হার্টেড কেন, ফুল হার্টেড কেন। বিএনপি কারো কোনো ভীষণ চুরি করে নাই, বরং এই জাতিকে প্রথম ভীষণ দিয়েছেন 19 দফার মাধ্যমে শহীদ জিয়াউর রহমান বীর উত্তম। তার আগে কোনো ভীষণ ছিল না, তার আগে ছিল শুধু বক্তৃতা, 3 বছরে কিছু দিবার পারুম না, অনেক হয়েছে, অনেক করেছি, চাটার দল খেয়ে ফেলেছে, এইসবই ছিল। প্রথম ভীষণটা ছিল 1978 সনে জিয়াউর রহমানের দেওয়া 19 দফা, দ্যাট ওয়াজ দি ফার্স্ট ভিশন। আর এখনকার ভিশনগুলোকে পর্যালোচনা করে আওয়ামী লীগের হানিফ সাহেবের মতো লোক পর্যন্ত বলেন যে 3G'র কথা বেগম খালেদা জিয়া বলেছেন, 3G তো আমাদের আছে, আমরা 4Gতে ঢোকার চেষ্টা করছি, সেখানে সজীব ওয়াজেদ জয় রেফারেন্স দিয়েছেন। বাট বেগম খালেদা জিয়া 3G'র কথা বলেছেন, 3G, গুড গভর্নমেন্ট, গুড অ্যাডমিনিস্ট্রেশন, গুড গভর্নেন্স, গুড পলিসি, 3টা বলেছেন। এটাকেও অন্যরা বুঝতে পারছেন, এটাকেও গুলিয়ে ব্যাখ্যা করছেন এরকম। জামাতকে ছেড়ে দেব, ওনারা হেফাজতীকরণ করবেন, ওনারা খেলাফত মজলিসের সঙ্গে আবার 5 দফা চুক্তি করবেন, কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে না, অমুক অমুক চুক্তি করবেন, যেটা একসময় জলিল সাহেব করেছিলেন ওনাদের সাধারণ সম্পাদক। এখন আবার হেফাজতের সঙ্গে সেই সখ্যতা। সুতরাং ওই তীর অন্যের দিকে দেওয়ার আগে, কাচের ঘরে বসে ঢিল ছোড়ার আগে চিন্তা করা উচিত যে সামনে কাচের আবরণ আছে, এটা ফিরে আমার গায়ে এসে লাগতে পারে। সময় পেয়েছেন তো, আরো বলবেন? না, আমি আর বলবো না। ঠিক আছে, সময় নিয়ে আপনি কমপ্লেন করেছেন, আপনার 1 মিনিট লাস্ট কনক্লুডিং। যে দুইজনের কথা তো আমরা শুনছি, এই রেট সবসময় চলতেই থাকবে, কিন্তু একটা পজিটিভ ট্রেন্ড দিয়ে শুরু হয়েছে নির্বাচন কমিশনের খসড়া রোডম্যাপ দিয়ে, এবং সেদিকে যাচ্ছে। কি আশা? আমাদের প্রত্যাশা যে যেভাবে আমরা অগ্রসর হচ্ছে, যে আবহটা তৈরি হচ্ছে, সবাই কিন্তু নির্বাচনমুখী, এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করতে গেলে এই যে প্রবণতাটি, সেটিকে আরো উৎসাহিত করতে হবে। নির্বাচন কমিশনকে যথাযথ পদক্ষেপগুলো বাস্তবে কার্যকর করে সবাইকে আস্থায় নিতে হবে, এবং তার মাধ্যমেই আমার ধারণা, মনে করি, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা সম্ভব। আমরা আশাবাদী হতে চাই, আমরা তো হতাশটা, আমরা আশাবাদী হতে চাই, সহযোগিতা করার প্রতিশ্রুতিও আমরা দিয়েছি, এবং সেটার উপরই দিল সুস্থে আমরা পদক্ষেপ নিতে চাই। কিন্তু যে উস্কানিগুলো দেওয়া হচ্ছে শাসক দলের পক্ষ থেকে, ওনারা সব করবেন, বিরোধী দলকে করতে দেওয়া হবে না, ওই জায়গাটা আমাদের ক্ষোভটা, যে কেন হবে এরকম। এখনো আগে আপনাকে আপনার ঘরের হোমওয়ার্কটা শেষ করেন। আমি হোমওয়ার্ক শেষ করতে পারি না এখন। আমি যেটা বলছিলাম যে হাফ হার্টেড, ফুল হার্টেড হওয়া উচিত, এই জন্য বলছিলাম যে আপনি কোথায় যাবেন এখন লক্ষ্য স্থির করতে পারেননি, কাকে নিয়ে যাবেন সেটাও স্থির করতে পারেননি আপনি। সেই জন্য আপনাদেরকে বলি যে আপনাদের ঘরের যে আবর্জনাটা আছে, সেই যে আবর্জনা থেকে মুক্ত হয়ে নিজেকে শুদ্ধ আগে করুন, তারপরে অন্যের গায়ে আপনি ঢিল ছুড়ুন, অন্যের ঘরে ঢিল ছুড়ুন। নিজের ঘর না সামলিয়ে কখনো নির্বাচনে আসতে পারবেন না। আপনার ঘরেই তো এখনো বিশৃঙ্খল অবস্থা। এই যে আপনার জেলা জেলায় গেলেন প্রোগ্রাম করতে, নিজের নেতাদের সামনেই 2 দলের মারামারি, পিটাপিটি, হ্যাঁ, এই যে বিশৃঙ্খল অবস্থার মধ্যে পার্টি আছে, এখনো পার্টি হিসাবে এখনো সেইভাবে আপনার পার্টি তৈরি না, এটা তৈরি করুন। আমাদের ঠিক বলে না, কারণ আবর্জনা খোরত কাউয়া, ওটা ওবায়দুল কাদের বলেছেন আওয়ামী লীগ, আমাদের আত্মসমর্পণ হচ্ছে তো ওইখানে তো কাউয়ার খোরাকি হচ্ছে। আমি অ্যাড করতে চাই, একটা কথা অ্যাড করতে চাই। উনি বলছেন এর আগে ভীষণ ছিল না, উইদাউট ভীষণ কি স্বাধীন বাংলাদেশের অবশ্যই হয়েছে না? লিখিত করে বাংলাদেশের এই ভিশনারি লিডার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ভীষণ ছিল স্বাধীন বাংলাদেশ। এটা কি উইদাউট ভীষণ হয়েছে? ওই ভীষণটা 71-এর যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ প্রতিষ্ঠা পেলাম, এটা কি উইদাউট ভীষণ হয়েছে? ইট অফ দ্য ভীষণ। সেকেন্ড ভীষণ পেলেন এই যে 2021 সাল, 2041 সাল, এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ। 4বার ক্ষমতায় থাকলে তো 18 পর্যন্ত যাওয়া যায় না। এইগুলো তো কর্মসূচি ছিল, এগুলো ভীষণ ছিল না, এগুলো ভীষণ ছিল না। ভীষণ আদার্স থিং। ভিশনারি লিডার কিন্তু যুগে যুগে আসে না। ভিশনারি লিডার আর পলিটিশিয়ান পার্থক্য আছে। ভিশনারি লিডার হচ্ছে তিনি জাতিকে স্বপ্ন দেখান, মানুষকে স্বপ্ন দেখান, বা বঙ্গবন্ধু স্বপ্ন দেখিয়েছিলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখাচ্ছেন। এই আলোচনা আবার পরের অনুষ্ঠানে আবার কন্টিনিউ করব। ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ, ধন্যবাদ আহমদ হোসেন, ধন্যবাদ জনাব মুআজ্জেম হোসেন। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানটি আপনারা অনলাইনেও দেখতে পারেন, ভিজিট করুন www.ntv.com।